আপনারা জানেন ব্যাগ তলে যতগুলার এই সম্পাদনা করেছেন বা রচনা করেছেন এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তিনি খুব ইম্পর্টেন্ট। ওনার ছদ্মনাম দৃষ্টিহীন এটা বললেই চলবে। সুধা পত্রিকা আসে না, এই যে একটা দুইটা তিনটা ঠাকুরমার ঝোলা ঝালা দিদি তলে ব্যাগ, এই যে তলে ব্যাগ রঞ্জন মিত্র মজুমদার, এটা খুব পড়ার দরকার নাই। বাংলা কথা সাহিত্য রূপকথাটা একটু দেখেন, রূপকথাটা গবেষণা তিনি সংগ্রহ করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। যতীন্দ্রমোহন বাগচি উনি অবশ্য খুব দুঃখের 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 কবিতা লিখতেন তিনি। মানসিক রোজের পত্রিকা সম্পাদক, অতগুলো পড়ার দরকার নাই। যতীন্দ্রমোহন বাগচির পড়তে হবে যতীন্দ্রমোহন বাগচির এই যে দুঃখের কবিতা, তার মূলত দুঃখ, যত দুঃখের কবিতা আছে তার সব যতীন্দ্রমোহন বাগচির। এই যে কাজলা দিদি, আপনারা জানেন যে কাজলা দিদি মারা যায়, অন্ধবুদ্ধ কিন্তু আমরা দেখতে পাই একটা বুদ্ধ থেকে অত্যন্ত অন্ধ, তার স্বামী তার খুব বেশি কেয়ার করে না। অথচ এই অন্ধবুদ্ধ তার ইয়ের সাথে ননদের সাথে নদীর ঘাটে যায়, নদীর ঘাটে গিয়ে পায়ের মধ্যে ফুলের স্পর্শ লেগে বুঝতে পারে এখন বসন্তকাল এসেছে, বাতাসের ঘ্রাণ থেকে বুঝতে পারে বসন্তকাল এসেছে। সেই যে এই যে তার দেখার সৃষ্টি ইয়া নাই, সক্ষমতা নাই, কিন্তু তার যে ঘ্রাণের ক্ষমতা, তার যে আপনার অনুধাবন ক্ষমতা এটা প্রবল থাকে। পুরো কবিতাটা শেষে সে আক্ষেপ করে বলে যে ননদ, তোমার ভাই আমাকে একটুকু কি করে না, হিসাবে ধরে না, গুনে না, অথবা ভালোবাসে না। আপনাদের আমি অনুরোধ করবো যে অন্ধবুদ্ধ কবিতা আমার মুখস্থ নাই, আপনারা এই যতীন্দ্রমোহন বাগচির অন্ধবুদ্ধ কবিতাটা পড়েন, খুবই মজা পাবেন। আর রেখা কাব্যগ্রন্থ যতীন্দ্রমোহন বাগচি, এর বাইরে যতীন্দ্রমোহন বাগচির কিছু পড়ার দরকার নাই। অন্ধবুদ্ধ অন্ধবুদ্ধ কবিতাটা আপনারা পড়বেন, খুবই খুবই ভালো লাগবে আপনাদের। যেহেতু আজকে আমাদের বড় বড় রতি মহারতি আছে, নজরুল আছে, বিভূতিভূষণ আছে, তাই আমাদের ওদিকে একটু বেশি সময় দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমাদের মোটামুটি অনেক কিছুই করতে হয়, হ্যাঁ। রোকেয়া কিন্তু সিনিয়র ছিল। রোকেয়ার বাড়ি কোথায় সেটা মোটামুটি আপনারা সবাই জানেন। রোকেয়ার বাড়ি হচ্ছে রংপুরে, রংপুরের কোথায়, রংপুরের মিঠাপুকুরে হচ্ছে রোকেয়ার বাড়ি। রোকেয়ার বাড়ি, রোকেয়ার যে বাবা ছিলেন উনি একজন জমিদার, ওনার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ সাবের। এই বাপের নাম আসে জহিরুদ্দিন মোহাম্মদ সাবের, ঠিক আছে। এই সাবিরের হচ্ছে আপনার ছেলে ছিল একটা, সেই ছেলে দুই ছেলে ছিল মূলত। এর মধ্যে এক ছেলের নাম হচ্ছে ইব্রাহিম সাবের। এই ইব্রাহিম সাবেরের নামটা আমাদের বেশি বেশি পড়তে হয়, কেন পড়তে হয়? এই ইব্রাহিম সাবেরের কাছ থেকে লেখাপড়ার লাভ করেছে কিন্তু বেগম রোকেয়া। তাই এখান থেকে তিনটা প্রশ্ন আসে, রোকেয়ার বাড়ি কোথায়? রংপুরে। রোকেয়ার বাবার নাম কি? জহিরুদ্দিন, রংপুরের জমিদার ছিলেন। রোকেয়ার ভাইয়ের নাম কি? ইব্রাহিম সাবের। রোকেয়ার শিক্ষক কে ছিলেন? ইব্রাহিম সাবের। এই ইব্রাহিম সাবের কিন্তু লেখাপড়া করেছে সেন্ট জেভিয়ার, মানে খ্রিস্টানদের একটি প্রতিষ্ঠান। ইব্রাহিম সাবের উচ্চ শিক্ষা লাভ করেছে, যেখানে জহিরুদ্দিন সাবের তার দুই সন্তানকে সেন্ট জেভিয়ারে পড়িয়েছে, টাকা পয়সা ব্যয় করে খ্রিস্টানদের প্রতিষ্ঠানে পড়িয়েছে। সেখানে সে তার মেয়েকে কিন্তু পড়তে দিতে চায় নাই। আপনারা বোধহয় জানেন রোকেয়া কিন্তু পড়তো রাতের বেলা, পড়তে পারতো না, কারণ রাতের বেলা জহিরুদ্দিন সাহেবের বাসায় থাকতো, তো তাই পড়তে পারতো না। যখন দিনের বেলা জহিরুদ্দিন সাহেবের বাইরে থাকতো, তখন ইব্রাহিম সাহেবের গোপনে একটা রুদ্ধ ঘরের মধ্যে আটকায়া তারপরে এই রোকেয়াকে আর রোকেয়ার বোনকে এই ইব্রাহিম সাহেবের পড়াইতো। এত কষ্ট করে রোকেয়া লেখাপড়া করেছে। তবে রোকেয়ার যে বিয়ে হয়েছে আপনারা মোটামুটি সবাই জানেন, রোকেয়ার যিনি স্বামী ছিলেন, রোকেয়ার স্বামীর নাম হচ্ছে ডক্টর সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সাখাওয়াত হোসেন, এই সাখাওয়াত হোসেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু একটা দুঃখের ঘটনা এখানে আছে। সাখাওয়াত হোসেনের তৃতীয় স্ত্রী হচ্ছে বেগম রোকেয়া। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে তার প্রথম স্ত্রী ছিল আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে বেগম রোকেয়া। এই প্রথম স্ত্রীর একটা মেয়ে ছিল, যেটা রোকেয়ার সৎ মেয়ে হয়। এই প্রথম স্ত্রীর মেয়ে রোকেয়াকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতো। দেখেন, সাখাওয়াতের মূল বাড়ি ছিল বিহারের ভাগলপুরে, বিহারে ছিল সাখাওয়াতের জমিদারি, তিনি আবার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এই বিহারে ছিল মূল বাড়ি। কিন্তু যখন সাখাওয়াত হোসেন মারা গেল, অল্প বয়সে সাখাওয়াত হোসেন মারা গেল, রোকেয়ার সাথে তার সম্পর্ক ছিল মাত্র 10 বছরের সংসার জীবন। এরপর কিন্তু সাখাওয়াত হোসেন মারা যায়। সাখাওয়াত হোসেন মারা যাওয়ার পর সাখাওয়াত হোসেনের মেয়ের অত্যাচারে রোকেয়া কিন্তু বিহার ছেড়ে দেয়, বিহার ছেড়ে দিয়ে কলকাতা চলে আসে। বিহার ছেড়ে দিয়ে কলকাতা চলে আসে, তাহলে কি একটা অত্যাচার করেছে। তো রোকেয়ার জীবনটা অত বেশি ভালো যায় নাই। সাখাওয়াত হোসেন যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত ছিল, তাই রোকেয়া একটা জায়গায় লিখেছেন, আমার জীবনটা কেটে গেল শুধুমাত্র ওই মলমূত্র টেস্ট করাইতে করাইতে। মানে হচ্ছে এই সাখাওয়াত হোসেন ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে তার সেবা করতে করতে এই মূত্র টেস্ট করাইতে করাইতে রোকেয়ার জীবন খেয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে সংসার জীবন অত বেশি সুখের বা স্বাচ্ছন্দ্যের ছিল না। তবে যে সাখাওয়াত হোসেনের একটা ভালো গুণ ছিল, সাখাওয়াত হোসেন প্রচুর পরিমাণে টাকা দিয়েছিল বেগম রোকেয়াকে। সেই টাকা দিয়ে বেগম রোকেয়া কি করেছিল? সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছিল। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছিল এই সাখাওয়াত হোসেনের টাকা দিয়ে, এটা একটা ভালো কাজ করেছে। তাহলে বেগম রোকেয়া দুইটা জিনিসের উপর জোর দিয়েছেন, এক হচ্ছে নারীদের লেখাপড়ার উপর তিনি জোর দিয়েছেন, সেই লেখাপড়ার উপর জোর দেওয়ার জন্য তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে এটা ছিল বিহারে, কিন্তু আমরা তো বললাম যে ওই অত্যাচারে, মেয়ের অত্যাচারে টিকতে না পাইরা বর্তমানে এই প্রতিষ্ঠানটা এখন কোথায়? কলকাতায় আছে। এই হচ্ছে একটা ঘটনা। মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সাংগঠনিকভাবে মেয়েদের দক্ষ করার জন্য, সাংগঠনিকভাবে মেয়েদের দক্ষ করার জন্য তিনি একটি নারী সমিতি গঠন করেছেন। আর সেই নারী সমিতির নাম ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। নারী সমিতির নাম ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। তাহলে তিনি দুইটা কাজই করেছেন বলতে পারেন। একটা কাজ তিনি লেখাপড়ার জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন, আর নারীদের সংগঠিত করার জন্য, সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য তিনি আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমরা এখান থেকে প্রশ্নগুলো বুঝে গেলাম, রোকেয়ার বাড়ি কোথায়? রংপুরে। রোকেয়ার বাবার নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ সাবর। রোকেয়ার কার কাছে লেখাপড়া করেছেন? ইব্রাহিম সাহেব তার ভাইয়ের কাছে লেখাপড়া করেছেন। রোকেয়ার বিয়ে হয়েছে কার সাথে? সাখাওয়াত হোসেনের সাথে। সাখাওয়াত হোসেন পদবীতে কি ছিলেন? একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সাখাওয়াত হোসেনের বাড়ি কোথায় ছিল? সাখাওয়াত হোসেনের বাড়ি ছিল বিহারে। সাখাওয়াত হোসেনের কততম স্ত্রী ছিলেন? রোকেয়ার তৃতীয় স্ত্রী ছিলেন। এই সাখাওয়াত হোসেনের মেয়ের অত্যাচারে রোকেয়া বিহার ছেড়ে কোথায় চলে এসেছেন? কলকাতায়। রোকেয়া কোন কোন গ্রাউন্ডে কাজ করেছেন? স্কুল প্রতিষ্ঠা করেছেন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য নারীদের জন্য কি করেছেন? আঞ্জুমান খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এই হচ্ছে ঘটনা। তারপর দেখেন স্কুল প্রতিষ্ঠা, আঞ্জুমান খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা। এরপর তিনি নারীদের জন্য প্রচুর লেখালেখি করেছেন। নারীদের জন্য তিনি প্রচুর লেখালেখি করেছেন, সেটা আমরা একটু পরেই প্রবেশ করব। ঠিক আছে। তাহলে আমরা দেখি তার 1880 সালে হচ্ছে তার জন্ম, এটা আবার ইম্পর্টেন্ট। রোকেয়া দিবস দেখেন, তিনি যদি গন্ড হইতেন তাহলে কিন্তু অনেক গন্ড আছে না,
তাহলে তিনি কিন্তু আপনার একদম নিজেকে উলিয়া উলিয়াই দাবি করতে পারতেন। কারণ একটা বিরল ঘটনা, তিনি জন্মেছিলেন 9 ডিসেম্বর, মৃত্যুবরণ করেছেন 9 ডিসেম্বর, তার একটা পরীক্ষা আসে রোকেয়া দিবস কত তারিখ, তাহলে অ্যান্সার হবে কি 9 ডিসেম্বর। আজকে মনে হয় 7 তারিখে, 2 দিন পরে রোকেয়া দিবস। তাহলে রোকেয়া দিবস কিন্তু 9 ডিসেম্বর, রোকেয়া দিবস। ঠিক আছে, তাকে বলে মুসলিম জাগরণের অগ্রদূত। এখানে আমরা তিনটা ঘটনা পড়বো, একটা হচ্ছে মুসলিমদের জাগরণ, নারীদের জাগরণ, আরেকটা হচ্ছে নারীদের আন্দোলন। ঠিক আছে, দুইটা ঘটনা। তাহলে আগে তো আপনি ঘুম থেকে জেগে উঠবেন, তারপর তো আপনি আন্দোলনে যাবেন। তাহলে সবার আগে হচ্ছে আপনার ঘুম থেকে জেগে ওঠা, তাই জাগরণের কাজটা করেছেন কিন্তু বেগম রোকেয়া। এরপর আপনি জেগে উঠলেন ঘুম থেকে, বেগম রোকেয়া সকল নারীকে জাগিয়ে দিল। এরপর সব নারীকে তাদের অধিকারের জন্য আন্দোলনে কে, বেগম রোকেয়া তো আপনাকে আগে জাগিয়ে দিল, তাহলে আন্দোলনে নামাইলো কে? অর্থনৈতিক উত্তর পাই না। আচ্ছা, সকল নারীকে আন্দোলনে নামাইলো যিনি, তিনি হচ্ছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল। তাহলে নারীকে জাগরণ ঘটাইলেন কিন্তু বেগম রোকেয়া, আর নারীকে আন্দোলনে যিনি নামলেন তিনি হচ্ছেন বেগম। তাহলে নারী জাগরণ অগ্রদূত কিন্তু বেগম রোকেয়া, আর নারী আন্দোলনের অগ্রদূত হচ্ছে বেগম সুফিয়া সুফিয়া কামাল। আরেকটা হচ্ছে তাকে, সুফিয়া কামালকে নাম দেওয়া হয়েছে জননী সাহসিকা। জননী সাহসিকা, সুফিয়া কামালের মেয়ের নামে হচ্ছে কানা কামাল। আচ্ছা, আমরা এটা বললাম। তাহলে নারী মুক্তি আন্দোলনের প্রতীক হচ্ছে বেগম রোকেয়া, মুসলিম জাগরণ, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। মিসেস আর এস হোসেন, মিসেস রোকেয়া আর হচ্ছে রোকেয়া, এস হচ্ছে সাখাওয়াত হোসেন, তিনি মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেন নামে লিখতেন। আঞ্জুমান খাওয়াতির ইসলাম বা নারীদের জন্য মুসলিম সমিতি তিনি প্রতিষ্ঠা করেছেন। প্রথম নারীবাদী লেখক ছিলেন কে? বেগম রোকেয়া। আমরা সব করে ফেলেছিলাম। তার শিক্ষক কে ছিল? ইব্রাহিম সাহেব, তার আপন ভাই। ঠিক আছে, তাহলে তার দুইটা উপন্যাস, সেই উপন্যাস দুইটা আমাদের পড়তে হবে। এটা হচ্ছে সুলতানা স্বপ্ন, এটা হচ্ছে ইউটোপিয়া। ইউটোপিয়া জাতীয় রচনা। ইউটোপিয়া জাতীয় রচনা বলতে আমরা বুঝি, ইউটোপিয়া মানে হচ্ছে কাল্পনিক সাহিত্য। কেমন কাল্পনিক সাহিত্য? আপনি কেমন একটা পৃথিবী দেখেন, আপনি কল্পনা করছেন, আপনি লিখছেন, আপনি দেখেন যেখানে সাম্য বিরাজ করবে, যেখানে মানুষের মধ্যে লোভ থাকবে না, লালসা থাকবে না, এই যে কাল্পনিক কল্পনা করে আপনি একটা সাহিত্য লিখলেন, সেটাকে বলে ইউটোপিয়া। আমরা এখানে যে সুলতানা স্বপ্ন দেখতে পাই, এখানে সুলতানা স্বপ্ন দেখে সে এমন একটা পৃথিবীতে আছে, যে পৃথিবীতে নারীদের লেখাপড়াকে উৎসাহিত করা হয়, নারীকে কখনো অর্ধেকটা দিন দেওয়া হয় না। তারপর হচ্ছে আপনার নারীর প্রতি পুরুষের কোনো কি নেই, ব্যভিচার নেই। অতঃপর হচ্ছে নারীকে ওই বোরকা দিয়ে পুড়িয়ে ঘরের মধ্যে গৃহপালিত করা হয় না, এরকম একটা স্বপ্ন সুলতানা দেখেছেন। আর এই জাতীয় উপন্যাসকে বলা হয় ইউটোপিয়া উপন্যাস। পত্রাগের মতো নারী নির্যাতনের কথা আছে, কিভাবে নারীকে নির্যাতন করা হয়েছে আগে সমাজে, সেটা বলা আছে। এরপর আসেন অবরোধবাসিনী। যদি প্রশ্ন করা হয় বেগম রোকেয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি, তাহলে অ্যান্সার হবে কি অবরোধবাসিনী। আর মতিচুরও একটা প্রবন্ধ গ্রন্থ, কিভাবে বুঝলেন? আপনারা সবাই মোটামুটি একটা প্রবন্ধ গ্রন্থ পড়েছেন বেগম রোকেয়া, সেটা হচ্ছে কি অর্ধাঙ্গী। আর একটা প্রবন্ধ গ্রন্থ বেগম রোকেয়ার আপনারা পড়েছেন, সেটা হচ্ছে জাগো ভগিনী। এই যে ভগিনীরা জেগে ওঠো, এটাও কিন্তু মতিচুর থেকে। আবার অর্ধাঙ্গী প্রবন্ধ পড়েছেন, সেটাও কিন্তু মতিচুর থেকে। বেগম রোকেয়ার আরেকটি প্রবন্ধ আপনারা পড়েছেন, তো নিচে দিয়ে আছে নিরীহ বাঙালি। আমি তো আবার উপরে লিখছিলাম, এই নিরীহ বাঙালি প্রবন্ধটি বর্তমানে 9-10 আছে, তাই এটাও ইম্পর্টেন্ট। এই প্রবন্ধটিও কিন্তু আপনার মতিচুর প্রবন্ধ গ্রন্থ থেকে। বেগম রোকেয়ার আরেকটা প্রবন্ধ আপনারা পড়েছেন, সেটা হচ্ছে চাষার দুঃখ। এই চাষার দুঃখটা ইন্টারমিডিয়েটে আগে ছিল, এখন আর নাই। এই চাষার দুঃখ প্রবন্ধ কিন্তু মতিচুর থেকে। তাহলে আমরা এটা মোটামুটি কনফার্ম হইলাম, বেগম রোকেয়ার সবগুলো প্রবন্ধ গ্রন্থ কোথা থেকে? মতিচুর থেকে। এর মধ্যে অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে তিনি বলেছেন নারী আছে অর্ধাঙ্গী, পুরোপুরি অঙ্গ না। ঠিক আছে, তিনি বললেন একটা পুরুষ যদি, এই যদি একটা পুরুষ যদি অর্ধেকটা হয় আর বাকি অর্ধেকটা যদি তার নারী হয়, তাহলে খেয়াল করে দেখবেন, এই হচ্ছে পুরুষ আর এই পাশে হচ্ছে নারী। স্যার ভালো লাগতে পারছি না, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করেন না। এটুকু অংশ যদি নারী হয় আর এই সাইডটা যদি পুরুষ হয়, তাহলে কিন্তু তাকে সমান তারে চলতে হবে। এই পাটা দেখা গেছে পুরুষ একটু লম্বা, তার পা বড় আর নারীর পা ছোট, তাহলে কিন্তু সে আর হাঁটতে পারবে না। আবার বলছে পুরুষ একটু মেধা বুদ্ধিতে বেশি আর নারী যদি মেধা বুদ্ধিতে কম হয়, তাহলে সেই পুরুষ কিন্তু সামনে এগোতে পারবে না, খালি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। তিনি আবার এই অর্ধাঙ্গী প্রবন্ধে বলেছেন, মনে করি একটা গাড়ি, সেই গাড়ির মধ্যে কয়টা চাকা আছে? দুইটা চাকা আছে গাড়িটার মধ্যে। চাকা আছে কয়টি? দুইটি। এখন একটা চাকা যদি বড় হয় আর একটা চাকা যদি ছোট হয়, তাহলে সেই গাড়ি কখনো এগোতে পারবে না। তাই দুইটা চাকা সমান হতে হবে। তাই বলছেন সমাজে নারী আর স্ত্রী সমান হতে হবে। চাকা যত সমান হবে, গাড়ি তত কি করবে? ভালো চলবে। একটা ঠেলা গাড়ি যদি হয় আর একটা ঠেলা গাড়ি, একটা চাকা যদি অনেক বড় হয় আর একটা চাকা যদি অনেক ছোট হয়, তাহলে ঠেলা গাড়িটা সামনে এগোতে পারবে না, সে খালি এভাবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এই কথাই তিনি, এই যুক্তিগুলো দিয়েছেন মতিচুরের অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে। সুতরাং নারী যদি আমাদের অর্ধাঙ্গ হয়, আমাদের নিজেদের অগ্রগতির জন্য এই নারীকে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। আর তিনি বলেছেন নারী শিক্ষার কম হলেও প্রয়োজন তার সন্তানকে শিক্ষা করার জন্য। সন্তান শিক্ষিত করতে হলে মাকে শিক্ষিত হতে হবে, কারণ মায়ের গুণাগুণ নিয়েই সন্তান বড় হয়ে উঠে। পিতার সাথে সন্তান থাকে সর্বোচ্চ 2-3 ঘন্টা, মায়ের সাথে থাকে সারাদিন সারা রাত। এই হিসাবে সন্তানকে অবশ্যই মা, সন্তানের ভিতরে মায়ের গুণাবলী বেশি প্রবেশ করে। তাই মা যদি ঘরের মধ্যে, গৃহের মধ্যে শুধু রান্না বান্নাই শিখেন, তাহলে সন্তানও রান্না বান্না শিখিবে। এইসব লজিক তিনি দিয়েছেন অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে। আমার মনে হয় আপনারা অর্ধাঙ্গী প্রবন্ধে সবাই পড়েছেন। মতিচুর জাগো ভগিনী করেছেন, নিরীহ বাঙালি করেছেন। আর চাষের দুঃখের মধ্যে একটা চরণ আছে, এই চরণটা আমি দেখেছিলাম, কোথায় জেনে এসেছিল, পাশায় জোটে না তেনা, বইয়ের পয়সা বিকায়, ছেলে পুললে পায় না তেনা, তা না। মানে এই চাষাদের যে একটা দুঃখ, ব্রিটিশ আমলে সেই চাষাদের দুঃখ কখনো বুঝছিল না, সেই চাষার দুঃখ নিয়ে তিনি এই মতিচুর প্রবন্ধটি লিখেছেন। এর মধ্যে অবরোধ হচ্ছে তার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। এখানে 47টা গল্প আছে। অবরোধ প্রথা আসলে কি? অবরোধ বাসিনী হচ্ছে পর্দার সমালোচনা এখানে করা হয়েছে। একটা গল্পের মধ্যে দেখানো হয়েছে, 47টা গল্প এখানে ছোট ছোট আকারে আছে। এই গল্পটার মধ্যে দেখানো হয়েছে যে হঠাৎ করে একটা বাড়িতে চোর এসেছে। তো চোর আসার ফলে এখন নারী যে চোরকে ধরবে, সেটা ধরতেও যাচ্ছে না। এমনকি তার যে গয়নাগাটিগুলো সে যে সুন্দর করে লুকিয়ে রাখবে, সেটাও করতে যাচ্ছে না, বরং তার আশেপাশে যা আছে সে তার নিজ কামরা থেকে বাইরের কামরায় দিয়ে এসেছে। কারণ যদি চোর ঘরের ভিতরে ঢুকে তাকে দেখে ফেলে, তাহলে তো তার অবরোধ প্রথা কি হয়ে যাবে? পর্দা প্রথা নষ্ট হয়ে যাবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। তাই সে চোরকে বরং চোর ঘরে পুরোপুরি ঢুকে রাখে, গয়নাগাটি সব বাইরের রুমে রেখে আসে, যাতে চোর আরামসে নিতে পারে। অবরোধ বাসিনী এই একটা গল্প তিনি বলেছেন। অবরোধ বাসিনীর মধ্যে তিনি আরেকটা গল্প করেছেন যে একটা ঘরের মধ্যে আগুন লেগেছে। তা আগুন লাগার পর জেনারেলি ওই নারীটা ঘর থেকে বের হয়ে আসবেন। এখন যেই নারীটা আগুন লাগার ফলে ঘর থেকে বের হয়ে আসতে যাবেন, সেই নারী দেখলেন বাইরে প্রচুর পুরুষ মানুষের ভিড়। তখন নারী দেখলেন তিনি যদি ঘর থেকে এতগুলো পুরুষ মানুষের সামনে বের হন, তাহলে তার অবরোধ প্রথা, মানে তার বোরকা বা পর্দা প্রথা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাই তিনি আবার এই ঘরের মধ্যে ঢুকে গেলেন এবং তিনি আগুনের মধ্যে পুড়ে মারা গেলেন। এরকম 47টা গল্প আছে। আরেকটা গল্প আছে, বেগম রোকেয়া যে স্কুলটা করেছিলেন, সেই স্কুলটার নারীগুলা ভ্যানের ভিতরে থাকতো। খেয়াল করে দেখেন, খোলা ভ্যান নয়, একটা ভ্যান, এটা হচ্ছে ভ্যান ধরেন, এই ভ্যানের উপরে আবার একটা ঘরের মতো থাকতো। এই ঘরের উপরে আবার বোরকা পরানো হতো। ভিতরে যে ছাত্রীগুলা কেউ বোরকা পরানো হতো, ওই ভ্যানটাকে, পুরো ভ্যানটাকে বোরকা পরানো হতো।
হঠাৎ একদিন একটা ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়ার পর ভ্যানের একটা জানালা খুলে দেওয়া হয়েছে আর বোরকার পর্দাটা একটু খুলে দেওয়া হয়েছে। তখন এক পুরুষ রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে সেই ছাত্রীদের দেখে ফেলেছে। তখন পুরো পুরুষ বেগম রোকেয়ার বিরুদ্ধে গ্রামে বিচার ডেকেছে এবং রোকেয়াকে তৎকালীন মোল্লারা কাফের বলে ঘোষণা দিয়েছে। এরকম 47টা গল্প আছে তার অবরোধ বাসিনীর মধ্যে। এই জন্য বলা হয় তার অবরোধ বাসিনী হচ্ছে সর্বশ্রেষ্ঠ রচনা। আশা করি আপনারা বেগম রোকেয়া সম্পর্কে বুঝতে পারলেন। তার জীবনী আমরা অল্প সময় যতটুকু পড়লাম। তার জাগো বকিনী কোনটা থেকে, মতিচুর থেকে, তার নারী অধিকার কথা থেকে, মতিচুর থেকে, নিরব বাংলা কোথায়, মতিচুর থেকে, আর বিপাশা মহরম এটা পড়ে ঢুকেন। তো দেখি পারেন কিনা বলেন তো বেগম রোকেয়া শিক্ষক কে ছিলেন? ইব্রাহিম সাহেব, রাই সাহেব, থ্যাংক ইউ। হয়ে গেছে। তার স্বামী স্বাগত হোসেন কিসের রোগী ছিল? তার স্বামী ডায়াবেটিসের রোগী ছিল, তার সারা জীবন কষ্টে বসে গেছে। আচ্ছা, অবরোধ বাসিনী তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তার শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধ বাসিনীতে কয়টি ছোট ছোট গল্প আছে এরকম নারীদের পর্দা প্রথার? 47। ওকে, ঠিক আছে, হয়ে গেছে, মজা লাগবে না। ইসমাইল হোসেন সিরাজি যেহেতু ওনার বাড়ি ছিল সিরাজগঞ্জ, তাই ওনার নামের সাথে কি যুক্ত করা হয়েছে? সিরাজি যুক্ত করা হয়েছে। আসলে ওনার বাড়ি ছিল কোথায়? সিরাজগঞ্জে, তাই তার নামের সাথে হয়েছে কি সিরাজি। তিনি স্বল্পদৈর্ঘ্য কবি, এটা একটু মনে রাখেন। আর তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে অনল প্রবাহ। অনল প্রবাহ এখানে উপন্যাস দিচ্ছে, কাব্যগ্রন্থ জানে দেখা যায়। তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে অনল প্রবাহ। অনল মানে হচ্ছে আগুন, আর প্রবাহ মানে আগুন বের হওয়া। আর এই আগুন বের হওয়া হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে। খেয়াল করে দেখেন, আমি দুইটা জিনিস লিখবো, একটা হচ্ছে পথের দাবি আর একটা লিখবো হচ্ছে অনল প্রবাহ। এই পথের দাবি একটা উপন্যাস, আপনারা সবাই জানেন, এটা শরৎচন্দ্রের রচিত, ঠিক না? শরতের উপন্যাস। আর অনল প্রবাহ হচ্ছে এই আমাদের সিরাজির, ইসমাইল হোসেন সিরাজির রচিত। এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। তাহলে এই দুইটার মধ্যে মিল হচ্ছে, এটাও ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ, এটাও ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ। তবে এটা হচ্ছে ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তাহলে আমরা সর্বপ্রথম ব্রিটিশরা কোন উপন্যাসকে নিষিদ্ধ করেছে? পথের দাবি। আর সর্বপ্রথম ব্রিটিশরা কোন কাব্যগ্রন্থ নিষিদ্ধ করেছে? তাহলে অ্যান্সার হবে কি? অনল প্রবাহ। যেহেতু ইসমাইল হোসেন সিরাজি ব্রিটিশদের বিরুদ্ধে এই অনল প্রবাহ কাব্যটা লিখেছেন, তাই ইসমাইল হোসেন সিরাজিকে বলাই হয় অনল প্রবাহের কবি। আর এখানে তিনি বলেছেন, যে নদী হারায় স্রোত চলিতে পারে না, সহস্র শৈবাল ধাম বাদে আসে তারে। ইসমাইল হোসেন সিরাজি, যে নদী হারায় স্রোত চলিতে পারে না, সহস্র শৈবাল ধাম বাদে আসে তারে। ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, ইসমাইল হোসেন সিরাজি মোটামুটি ইসলাম প্রিয় মানুষ ছিলেন, ধর্মের প্রতি তার ব্যাপক টান ছিল, বা এক ধরনের ধর্মীয় লেখক ছিলেন, এটা নেশার কবি। বঙ্কিমচন্দ্র যেরকম হিন্দুদের মাহাত্ম্য গুণ করার জন্য দুর্গেশ নন্দিনী লিখেছেন, ইসমাইল হোসেন সিরাজি তার এটা অবলম্বন করে রায় নন্দিনী লিখেছেন। ঠিক আছে, আর কিছু পড়ার দরকার নাই, তারা এটা বললেন জাহানারা প্রতি পড়া নিষ্প্রয়োজন। অনল প্রভাবের কবি ইসমাইল হোসেন সিরাজি আছে দেখা যায় কাব্যগ্রন্থ। এই একটা পড়লে চলবে, তার আর কিছু আছে না ভাই। অনল প্রভাবের কবি ইসমাইল হোসেন সিরাজি। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, যে নদী হারায় স্রোত চলিতে পারে না, সহস্র শৈবাল ধাম বাদে আসে তারে, এটা ইসমাইল হোসেন সিরাজির। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি অনল প্রভাবের কবি প্রথম ব্রিটিশদের নিষিদ্ধ প্রথম উপন্যাসের নাম কি? ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ প্রথম উপন্যাসের নাম কি বলেন? পথের দাবি। আর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থ অনল প্রবাহ। অনল প্রবাহের কবি ইসমাইল হোসেন সিরাজি। যে নদী হারায় স্রোত চলিতে পারে না, সহস্র শৈবাল ধাম বাদে আসে তারে। নিরীহ বাঙালি বেগম রোকেয়ার কোন জাতীয় রচনা? নিরীহ বাঙালি হচ্ছে বেগম রোকেয়ার প্রবন্ধ। ঠিক আছে, প্রবন্ধ, নারীর অধিকার প্রবন্ধ। পদ্মরাগ কি? পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার উপন্যাস। আর মতিচুর কি? মতিচুর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, বেগম রোকেয়ার। ওকে, আমরা চলে এসেছি কাজী ইমদাদুল হক। কাজী ইমদাদুল হকের একটা বই আসে, আর কিচ্ছু আসে না। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ, যদি কখনো আসে আব্দুল্লাহ বইটিকার কাজী ইমদাদুল হক, আর কিছু বলার দরকার নাই। আব্দুল্লাহ বইটিকার কাজী ইমদাদুল হক, এর বাইরে কাজী ইমদাদুল হকের আর কিছু আমি কোনোদিন আসতে দেখি নাই, আপনাদের করার দরকার নাই। সত্যেন্দ্রনাথ দত্ত, তার হচ্ছে সন্দেশ জাদুঘর। অসাধারণ ছন্দ ছিল তার কবিতাগুলোতে। রবীন্দ্রনাথ ঠাকুরটাকে সন্দেশ জাদুঘর বলেছেন সত্যেন্দ্রনাথ দত্তকে। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু রবীন্দ্রনাথের জুনিয়র। রবীন্দ্রনাথের জন্ম 1861 আর সত্যেন্দ্রনাথের জন্ম 1882। তাহলে মোটামুটি অনেক কি জুনিয়র। এই সত্যেন্দ্রনাথকে সন্দেশ জাদুঘর বলা হয়েছে। কেন বলা হয়েছে? এই দুটা লিখবেন, কুহু একাকার সত্যেন্দ্রনাথ, তারপর বিনয় বেনুকার সত্যেন্দ্রনাথ দত্ত। কাজী নজরুল ইসলাম লেখেন সত্যেন প্রয়াণ। এগুলো লাগবে না, এগুলো আমাদের কিছু লাগবে না, শুধু এটা বললে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথকে কি বলেছেন? সন্দেশ জাদুঘর। রবীন্দ্রনাথ ঠাকুর যারে যে উপাধি দিয়েছে, সেই উপাধি কিন্তু কি হয়েছে? বিখ্যাত হয়েছে, ঠাকুর কর্তৃক উপাধি। যেমন মহাত্মা গান্ধীকে তিনি কি উপাধি দিয়েছেন? নেতাজি। গান্ধীকে তিনি দিয়েছেন নেতাজি উপাধি। মহাত্মা গান্ধীকে মহাত্মা দিয়েছেন, দুঃখিত, গান্ধীকে তিনি উপাধি দিয়েছেন কি? মহাত্মা। রবীন্দ্রনাথের উপাধিগুলো। আর সুভাষচন্দ্র বসু, বাংলার নেতা, কলকাতার নেতা, সুভাষচন্দ্রকে তিনি উপাধি দিয়েছেন কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর ওই কলকাতারই নেতা, বাংলার নেতা চিত্তরঞ্জন দাস, এই চিত্তরঞ্জন দাসকে তিনি আবার উপাধি দিয়েছেন কি বন্ধু? দেশবন্ধু। তারপর বিহারীকে রবীন্দ্রনাথ উপাধি দিয়েছেন কি? ভোরের পাখি। ভোরের পাখি বিহারীকে উপাধি দিয়েছেন। এরপর আমরা দেখতে পাই জীবনানন্দ দাশকে তিনি উপাধি দিয়েছেন কি? চিত্ররূপমায়তার কবি। এই সবগুলাই কিন্তু ভাই পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তাই রবীন্দ্রনাথের উপাধিগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর আমরা দেখি সত্যেন্দ্রনাথ দত্তকে তিনি উপাধি দিয়েছেন কি? সন্দেশ জাদুঘর। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছেন। তা রবীন্দ্রনাথের যত উপাধি সব বিখ্যাত হয়ে গিয়েছে সন্দেশ জাদুঘর। এই যে তার একটা বিখ্যাত ছন্দ সংক্রান্ত বই আছে, সেই বইটার নাম কি? ছন্দ সরস্বতী। তাই যদি কখনো আসে ছন্দ সরস্বতী বইটিকার, তাহলে অ্যান্সার হবে নাথ দত্ত। মধুর চেয়ে আছে মধুর, খাঁটি চুনা সোনার চেয়ে খাঁটি, এই বিখ্যাত কবিতাটি কার? সত্যেন্দ্রনাথ দত্তের। এটা আসে বিভিন্ন পরীক্ষায়। আর এটা আসে না, আমরা ছোটবেলা পড়েছিলাম। এটা আসে না, কেন আসে না জানেন? এটা আসলে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা নয়, এই কবিতাটা আসলে হচ্ছে শেখ সাদির কবিতা। শেখ সাদির কবিতা তিনি অনুবাদ করে লিখেছেন। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়। তবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, মধুর চেয়ে আছে মধুর, খাঁটি সোনার চেয়ে খাঁটি। বাংলাদেশ সম্পর্কে তিনি এই কথা বলেছেন তার বিনা বিনু কাব্যতে। তাহলে বিনা বিনু কুহু কে কা? সত্যেন্দ্রনাথ দত্ত।